কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। কৃষিজীবী বন্ধুরা, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। মাছ এবং ভাত এদেশের মানুষের কাছে অধিক জনপ্রিয় দুটি নাম। বর্তমান সময়ে মাছ চাষ বেশ লাভজনক এবং আয়ের অন্যতম উৎস। স্বল্প পুঁজি ও অল্প জায়গায় অধিক পরিমাণে মাছের উৎপাদন করা সম্ভব। বর্তমানে বেকারত্ব দূরীকরণে মাছ চাষ বেশ বড় ধরনের ভূমিকা রাখছে। জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম থাকায় বেকারত্বের সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে হলে দেশের তরুণ সমাজের এমন কিছু কাজ করা দরকার যা দ্বারা একদিকে আত্মকর্মসংস্থান হবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। মৎস্য চাষ হতে পারে আত্মকর্মসংস্থানের সেই মাধ্যম। হতে পারেন একজন সফল উদ্যোক্তা। সবার জীবন সফলতায় ভরে উঠুক, এমন কামনায় শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির উপর ব্যাপক প্রভাব পড়েছে। ফলে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি কার্যক্রমের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষিজীবী বন্ধুরা, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের চাষাবাদেও আনতে হবে ব্যাপক পরিবর্তন। আজকের কৃষি সমাচারে আমার বাংলা পর্বে শুরুতে আমরা শুনব পরিবর্তিত জলবায়ুতে মসুর ডাল উৎপাদন প্রযুক্তি নিয়ে একটি সাক্ষাৎকার। মসুরের ডাল আমাদের সবার কাছে খুবই পরিচিত এবং আমাদের খাদ্য তালিকায়, প্রতিদিনের খাদ্য তালিকায় মসুরের ডাল আমরা রাখার চেষ্টা করি। এটি পুষ্টিগুণ সম্পন্ন, তাই এর উৎপাদন প্রযুক্তি বা কিভাবে উৎপাদন করলে আমরা অনেক বেশি ভালো ফলন পেতে পারি, পরিবর্তিত জলবায়ুতে মসুর ডাল উৎপাদন প্রযুক্তি কি হতে পারে, এই বিষয় নিয়ে আজ আমরা কথা শুনব। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ মরিয়ম খাতুন। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই মসুরের ডালের উৎপাদনের যে গুরুত্ব, সে বিষয়টি আপনার কাছে জেনে নিই। আমাদের দেশে যতগুলো ডাল আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মসুরের ডাল। এটা অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন। মানবদেহে আমিষের যে অভাব, এটা ম্যাক্সিমাম পূরণ হয়ে থাকে এই মসুরের ডালের মাধ্যমে। আর এই মসুরের ডালকে এই জন্য আমরা বলে থাকি গরিবের মাংস। বাংলাদেশে যত পরিমাণে ডাল ব্যবহার হয় এর মধ্যে টোটাল চাহিদা 25 লাখ মেট্রিক টন, কিন্তু আমরা উৎপাদন করি শুধুমাত্র 9 লাখ মেট্রিক টন। বাকি 16 লাখ মেট্রিক টনই আমাদের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আমরা যাতে আমদানি নির্ভরতা কমাইতে পারি, এই জন্য আমাদের মসুরের উৎপাদনের গুরুত্ব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এবং আমরা চেষ্টা করব আমাদের দেশে যেসব জায়গায় মসুরের ডাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ফরিদপুর, বরিশাল, রাজশাহী, পাবনা, যশোর এলাকায়, বিশেষ করে নদী চরবর্তী এলাকায়, এবং আমাদের যে বাগানগুলো আছে, কলা বাগান, আম বাগান, পেয়ারা বাগান, এগুলোতে আমরা এই জায়গাগুলোতে, খালি জায়গাগুলোতে আমরা ব্যাপকভাবে মসুর চাষ করতে পারি। এবং আমরা যদি এগুলো করে থাকি তাহলে আমাদের এই আমদানি নির্ভরতা আমরা কাটা উঠতে পারবো, ইনশাআল্লাহ কমে দিতে পারি। তো পরিবর্তিত জলবায়ুতে কিভাবে আমরা আসলে এই মসুরের ডাল উৎপাদন করতে পারি, বা কোন বিষয়গুলো আসলে বেশি বিবেচনায় আনা দরকার? পরিবর্তিত জলবায়ুতে মসুরের উৎপাদনের জন্য আমাদেরকে বেশ কিছু কলাকৌশল অবলম্বন করতে হবে। যেমন আমাদের জাত নির্বাচনের ক্ষেত্রে কোন জাতটা আমরা নির্বাচন করব, কোন সময়টা আমরা বপন করব, আমরা কিভাবে পানি ব্যবস্থাপনা করব, মাটির স্বাস্থ্য বজায় রাখবো, পোকামাকড় রোগবালাই কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, এগুলো সবগুলোকে আমরা কিভাবে যান্ত্রিকরণের মাধ্যমে নিয়ে আসতে পারবো। এবং সবশেষে যে পরিবর্তিত আবহাওয়ার কথা বলা হয়েছে, সেই আবহাওয়ার ব্যবহারটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, এগুলো যদি আমরা আমাদের পর্যবেক্ষণে নিয়ে আসতে পারি তাহলে আমরা পরিবর্তিত জলবায়ুতে মসুরের আবাদটা চালায় নিতে পারবো। জাত নির্বাচনের ব্যাপারটা বা বপনকাল, পানি সংরক্ষণের বিষয় রয়েছে, বা অন্য যে ব্যবস্থাপনা, সেই কলাকৌশলগুলো আপনার কাছে জানবো। আমরা জাত নির্বাচন আমরা জানি যে মসুরের প্রায় এ যাবৎ 7টা জাত আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে আমরা যদি পরিবর্তিত জলবায়ুর দিকে বিবেচনা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বাড়ি মসুর 6 এবং বাড়ি মসুর 7 এর দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই জাতগুলো প্রচলিত জাতগুলো থেকে একটু আলাদা। এরা খরা এবং অতিবৃষ্টি সহনশীল, কাজে এগুলোকে আমরা পরিবর্তিত জলবায়ুতে আমরা এগুলোকে চাষ করতে পারবো। তারপরে আসছে হচ্ছে আপনার বপন সময়। বপন সময়টা আমরা যদি একটু আগায় নিতে পারি, সাধারণত অক্টোবর থেকে নভেম্বর, এটা হচ্ছে অপটিমাম টাইম। আমরা যদি অক্টোবরের শুরুতেই করতে পারি তাহলে আমাদের যে শুষ্ক আবহাওয়া, শুষ্ক মৌসুমের যে একটা প্রভাব আছে ডালের ক্ষেত্রে, সেটা আমরা কাটে উঠতে পারবো। আর পানি সংরক্ষণের জন্য আমরা তো অবশ্যই পানি ম্যানেজমেন্টের চেষ্টা করব, সেচ ব্যবস্থার চেষ্টা করব। এরপরও ভালো হয় যদি আমরা মালচিং করে রাখতে পারি, তাহলে এই আমাদের আর্দ্রতাটা সঠিক বজায় থাকবে। তো মসুর ডাল উৎপাদনের যে মাটির স্বাস্থ্য বজায় রাখার কথা বলা হয়, সার ব্যবস্থাপনাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে জানি। জলবায়ু পরিবর্তনে মাটির উর্বরতা কিন্তু দিন দিন কমে যাচ্ছে।
এখন আমরা যদি মাটির পুষ্টি ধরে রাখতে না পারি তাহলে দেখা যাবে আমাদের ফলনে ব্যাঘাত ঘটবে। সেই জন্য আমরা মাটির পুষ্টির দিকে গুণগত মান রক্ষা করার জন্য আমরা মাটিতে জৈব সার দিব, সবুজ সার দিব এবং ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করব। আর আমরা যদি সারের কথা বলি তাহলে হচ্ছে অবশ্যই আমরা জৈব সার ব্যবহার করব। জৈব সারের পাশাপাশি আমরা হচ্ছে রাসায়নিক সারও ব্যবহার করব। আচ্ছা, এই উৎপাদনের ক্ষেত্রে তো রোগ বা পোকামাকড়ের আক্রমণও তো থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবস্থা নেব? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের যে কোনো আবাদের ক্ষেত্রে দেখা যায় রোগ আর পোকামাকড়টা একটা ফলনের ব্যাঘাত ঘটায়। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের দরকার। তো মসুরের ক্ষেত্রে যে প্রধান পোকাগুলো হয় সেগুলো আমরা যদি বলি, প্রথমে হচ্ছে কাটুই পোকা। এরা হচ্ছে চারা অবস্থাতেই কেটে দেয়। তো এগুলো ম্যানেজমেন্টের জন্য আমরা যে ধানের কুড়ার সাথে যদি আমরা বিষ টোপ মিশায় সন্ধ্যায় ছিটায় দিই জমিতে, তাহলে এটা আমরা সহজেই দমন করতে পারবো। এরপরে যে পোকাটা বেশি দেখা যায় সেটা হচ্ছে জাপ পোকা। যখন হচ্ছে আপনার চারা থেকে ফল আসার আগে পর্যন্ত যখন পাতা আর কি দৈহিক বৃদ্ধি অবস্থা, তখন এই জাপ পোকাগুলো খুবই আক্রমণ করে এবং এগুলোর জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের দিয়ে এগুলোকে আমরা দমন করতে পারি। এবং সবশেষে যেটা যে পরিবর্তিত আবহাওয়াতে আমাদের সবকিছু ট্যাকল করার জন্য অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বামিস পোর্টাল আছে, সেখান থেকে আমরা আবহাওয়ার পূর্বের, আগের, আগাম, তারপরে হচ্ছে পরবর্তী করণীয় কি সেগুলো আমরা ব্যবস্থা জেনে নিতে পারি। আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার বাংলা পর্বে শুনছিলেন পরিবর্তিত জলবায়ুতে মসুর ডাল উৎপাদন প্রযুক্তি নিয়ে একটি সাক্ষাৎকার। কৃষিজীবী বন্ধুরা, আমার কৃষি পর্বে এ পর্যায়ে শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানটির গীতিকার নুরুল ইসলাম মানিক, শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও রুবাইয়াত শামীম চৌধুরী। গাছ আমাদের বন্ধু, ও ভাই গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের বন্ধু, ও ভাই গাছ আমাদের বন্ধু। ছায়া দিয়ে মায়া দিয়ে জড়িয়ে রাখে, ফুল দিয়ে ফল দিয়ে বাঁচিয়ে রাখে, অন্ন বস্ত্র ঔষধ আমরা গাছ থেকে পাই। জীবনের জন্য গাছের বিকল্প নাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। গাছ আছে বলে বাড়ে প্রাণীর আয়ু, গাছ দেয় আমাদের জীবন বায়ু, গাছ আছে বলে বাড়ে প্রাণীর আয়ু, গাছ দেয় আমাদের জীবন বায়ু, গাছ আছে বলেই তো বৃষ্টি হয়। গাছ ছাড়া পৃথিবীটা মরুময়। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। চলো গাছ লাগাই, পৃথিবীকে বাঁচাই, পরিবেশ বাঁচাতে গাছ লাগাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন কৃষি বিষয়ক গান। আজকের অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন। বিদায়ের আগে বলি, আসুন পরিবেশ রক্ষায় আরও অধিক সচেতন হই, বেশি বেশি গাছ লাগাই। এমন আহ্বানে কৃষি সমাচার থেকে আজকের মতো বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।